এর পানিশমেন্ট এর থেকে আরো ভয়ঙ্কর হতে পারে, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। দেখার দৃষ্টিভঙ্গি আলাদা করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো জিনিসগুলো। তাহলে ভাবুন, তার থেকে বড় পানিশমেন্ট ওই ব্যক্তির জন্য আর কি হতে পারে। এই জন্য এত কষ্ট পাচ্ছি, কোন পাপের শাস্তি পাচ্ছি। এক্স্যাক্টলি, এই কোন পাপের শাস্তি পাচ্ছি এবার বুঝতে পারছেন। আমরা যেগুলো সেন্স দিয়ে কল্পনা করতে পারছি না, তার বাইরেও অনেক কিছু আমরা কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছি, সেইগুলো শাস্তি পাচ্ছি। এই যে আমরা আলোচনা করছি, এটা যদি ইউটিউবে আমি আপলোড করি, যারাই বা দেখবেন, তাদের মধ্যে থেকে দুরকম ধরনের চিন্তা ভাবনা বেরোবে। এক ধরনের মানুষ তারা হবে যারা ভাবে ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা ভাবি সেটাই সব কিছু নয়, সেটা তো একটা সামান্যতম অংশ মাত্র, তার বাইরে অনেক কিছু বড় খেলা রয়েছে, সেটা বুঝতে হবে। আমার কিন্তু সত্যি গায়ে কাঁটা দিচ্ছে আপনার কথাগুলো শুনে। আমি সেটাই বলছি। আমার যেটা প্রশ্নটা ছিল, মানে বেসিক্যালি কর্মফল যেটা নিয়ে, আমরা তো গীতাতে যেটা শুনেছি বা আপনার আগেও ভিডিও থেকে দেখেছি যে তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে, সেটা ভালো হোক খারাপ হোক, শ্রীকৃষ্ণ তাই বলেছেন। এই অবধি সঠিক? তো এবার আমার প্রশ্ন হচ্ছে, ধরুন যারা খারাপ কাজ করেই চলেছে, মানে একদম বৃদ্ধ বয়স অব্দি খারাপ কাজই করে গেল, মানে তার ভালোর সংখ্যাটা একদমই নগণ্য করে সে মারা গেল, তো তাহলে তার ফলাফলটা সে কবে কখন কিভাবে ভোগ করছে? বা ধরুন যারা আপনি শুনতে পাচ্ছেন? অবশ্যই, একদম ক্লিয়ার। বা ধরুন যারা একদম অল্প বয়সের কোনো শিশু বা বালক বা ওই ধরনের, হয়তো যার কর্ম সে চেতনা দিয়ে বুঝে শুরুই করেনি জীবনে, তার কোনো কারণে একটা অস্বাভাবিক বা একটা দুঃখজনক মৃত্যু হলো, বা আমি দুঃখজনকই বলছি, ধরুন মৃত্যু হলো, তাহলে সে বা ভালো কোনো হয়তো স্বাভাবিক কারণেই তার মৃত্যু হলো, তাহলে সেটা কেন? মানে তার তো সে চেতনা, ধরুন একটা শিশু যদি মারা যায় কোনো কারণে, তাহলে সে কর্মফল শুরুই করেনি, তাহলে তার মৃত্যুটা কেন হলো? সেটা পেইনফুল হোক বা স্বাভাবিক, এটা আমার বেসিক কোয়েশ্চেন। আর যে লোকটা খারাপ কাজ করতে করতে বৃদ্ধ বয়সে গিয়ে মরে গেল সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে, তাহলে তার ফলটা কোথায় গেল? এটাই আপনার প্রশ্ন তো? এটা মেন প্রশ্ন। হ্যাঁ, এটা মেন। এর সাথে সাথে এটার সম্পর্কিত প্রশ্ন। এবার এটা মন দিয়ে শুনুন তাহলে। আচ্ছা, প্রথমে আপনি বললেন যে গীতায় এটা লেখা রয়েছে যে তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আচ্ছা, গীতায় এই কথাটা কে বলছে আর কাকে বলছে এইটাকে ক্ল্যারিফাই করতে হবে আমাদেরকে। আচ্ছা, এই কথাটা শ্রীকৃষ্ণ বলছে কাকে? আমাদেরকে। এখানে শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ হচ্ছে পরম তত্ত্ব, অর্থাৎ যে পরম ব্রহ্ম বা যে পরম সত্য, সেই পরম সত্য কাকে বলছে? সমগ্র মানুষ জাতিকে, নাকি পার্টিকুলার ভাবে আপনাকে, নাকি পার্টিকুলার ভাবে আমাকে, বা নাকি পার্টিকুলার ভাবে অন্য কোনো ব্যক্তিকে, সমগ্র মানব জাতিকে বলা হচ্ছে এটা, রাইট? এবার এই জন্য বলা হচ্ছে যে তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে, অন্য কেউ না। এটা সমগ্র মানুষ জাতিকে একত্রে বলা হচ্ছে, পার্টিকুলার ভাবে কাউকে না। এবার কর্মফল যে সবসময় পার্টিকুলার ভাবে এক একজনের এক এক রকম হবে, বা ব্যক্তি বিশেষে সে যেমন কর্ম করছে সেরকম ফল পাবে, সেটাও যেমন ঠিক। আবার এটাও ঠিক যে সে সামগ্রিকভাবে কীরকমভাবে কাজ করছে সেটাও ঠিক। জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমি যেরকমভাবে কাজ করছি তার ফল তো আমি পাবই। এবার আমার কাজ করার ধরন দুরকম টাইপের, একরকম নয়। এক, আমি যেটা আমি ব্যক্তিগতভাবে করছি আমার জন্যে, আর দুই, আমি করছি সমগ্র মানব জাতির জন্য। বোঝাতে পারলাম? মানুষ প্রজাতি হিসেবে আমি একটা কাজ করছি। এক্স্যাক্টলি, আমি কৌশিক মল্লিক হিসাবে একটা কাজ করছি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য, বা আমার পরিবারের জন্য, বা আমি যাদেরকে চিনি তাদের জন্য, মানে আমার পরিচিত সার্কেলের জন্য, ইনক্লুডিং মি। আর একটা হচ্ছে আমি কৌশিক মল্লিক একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতির জন্য কি কাজ করছি। এবার যখন আমি কাজ করছি তখন এই জিনিসটাও আমাকে ক্লারিফাই করতে হবে যে যে কাজটা আমি করছি সেই কাজের পিছনে যে স্বার্থটা জড়িত সেটা কি শুধু আমার জন্যই জড়িত, আমার পরিচিত সার্কেলের জন্যই জড়িত, নাকি সমগ্র মানব জাতির জন্য জড়িত। সঙ্গে এটাও কনফার্ম করতে হবে যে আরও 5 জন যারা কাজকর্ম করছে তারা কি ঠিক কাজ করছে। যদি আমি বুঝতে পারছি যে তারা ঠিক কাজ করছে না, তাহলে আমি কি তার প্রতিবাদ করছি, নাকি তার খারাপ কর্মটাকে আমি হজম করে নিচ্ছি বা সহ্য করে নিচ্ছি। আমি যখনই কোনো ব্যক্তির খারাপ কাজ হজম বা সহ্য করে নেবো, তার পিছনে আমার নিশ্চয়ই কোনো একটা স্বার্থ থাকবে।
কেউ একজন কোনো খারাপ কাজ করছে, তো না থাকলেও আমি মানসিকভাবে অতটা মানে আমার অন্যায়কে মেনে নেওয়া মানে দাবিয়ে দেওয়ার মতন মানসিক শক্তি আমার মধ্যে নেই। এক্স্যাক্টলি, হয় ভয় পাচ্ছি, না হলে কোনো স্বার্থ রয়েছে, দুয়ের মধ্যে এক। যেমন এখন বর্তমানে যে সিচুয়েশনটা চলছে, এই যে যে ডাক্তার ভদ্রমহিলাকে রেপ করে খুন করে দেওয়া হয়েছে, তো এখানে অনেকেই কিন্তু প্রতিবাদ করছেন না, করছেন অনেকেই, কিন্তু এদের মধ্যে অনেকে রয়েছে যারা করছেন না। এর দুটো কারণ। এক, সে ভয় পেয়ে বসে রয়েছে, কি না সরকার আমার ক্ষতি করে দেবে যদি আমাকে জেলে ভরে দেয়, ভয়। 2 নম্বর হচ্ছে স্বার্থ, কি না এই গভর্নমেন্টের কাছ থেকে আমি যে বেনিফিটসগুলো পাচ্ছি সেগুলো যদি পাওয়া আমার বন্ধ হয়ে যায়। অর্থাৎ এইটাও কিন্তু কর্ম হলো। তাহলে আমি কিছু করলাম না, সেটাও কিন্তু কর্ম হয়ে গেল। কেন? কারণ আমি কিছু একটাকে সাপোর্ট করে দিলাম। বোঝাতে পারছি? সো কর্ম মানে এটা নয় আমি ইন্ডিভিজুয়ালি কি করছি। অবশ্যই আমি ইন্ডিভিজুয়ালি কি করছি সেটা একটা কর্ম। আমি একজন জাতির প্রতিনিধি হিসাবে কি করছি, এই যে আমি যে জাতি থেকে বিলং করি, মানব জাতি থেকে বিলং করি, সেই জাতির প্রতিনিধি হিসাবে আমি কি করছি সেইটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। এতটা পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার নেক্সট হচ্ছে যে যারা এই যে আপনি বললেন বুড়ো বয়স পর্যন্ত, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত অন্যায় করেই যাচ্ছে, তারা তো তার কোনো কর্মের ফলই পেল না। ফল পেয়েছে, তারা বুঝতে পারেনি। এবং এর থেকে দুঃখজনক ঘটনার কিছু হতে পারে না। কিভাবে বুঝিয়ে বলছি শুনুন। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমি এর আগে ভিডিওতে বহুবার বলেছি, আপনি হয়তো শুনে থাকবেন, যে মানুষের মতো দেখতে হলেই যে মানুষ হতে হবে তার কোনো মানে নেই, রাইট? যেমন ধরুন কোনো গ্রামে বা এই সমস্ত জায়গাতে যে সমস্ত যাত্রাপালা হয় বা অন্যান্য যে সমস্ত স্টেজে পারফরমেন্সগুলো হয়, সেখানে দেখবেন মানুষকে অনেক কিছু সাজতে হয়। কখনো দেখবেন মানুষ গাছ সেজে যায়, কখনো পশু পাখি সেজে যায়। তো একটা মানুষ যে ওটা সেজে গেল, তাহলে কি সেটা তাই হয়ে গেল? অর্থাৎ ধরুন একটা মানুষ ভাল্লুক সেজেছে, তাহলে ওই মানুষটি কি ভাল্লুক হয়ে গেল? নয় তো, ভিতর থেকে সে মানুষ। ঠিক তেমনই প্রত্যেকটা মানুষ যে মানুষের মতো দেখতে, সে যে ভিতর থেকে মানুষ হবে তার কোনো মানে নেই। তার ভিতরে মনুষ্যত্ব আছে কি নেই সেইটা ইম্পর্টেন্ট, রাইট? এবার কি বললাম যে যারা বৃদ্ধ বয়স পর্যন্ত অন্যায় করেই যাচ্ছেন তারা শাস্তি পাচ্ছেন না, তারা শাস্তি পাচ্ছেন। ব্যাপার হচ্ছে এইটাই যে খারাপ কাজ করার জন্য তাকে খারাপ হতে হবে আগে। ধরুন আমি কোনো খারাপ কাজ করছি বা কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করছে, কোনো অন্যায় করছে, এই এক্সাম্পলটাই দিচ্ছি, যে এক্সাম্পলটা এখন চলছে বাজারে, যে এক্সাম্পলটা নিয়ে এখন চারিদিকে হাওয়া গরম। কি না ওই ডাক্তার ভদ্রমহিলার খুন করে তাকে তাকে ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হয়েছে। তো এই ঘটনাটা যে বা যারাই করেছে, এটা কি কোনো একটা সুস্থ মানুষের বুদ্ধি থেকে বেরোনো উচিত বা বেরোনোর কথা নয়? একজন অসুস্থ মানুষের ব্রেন থেকে এটা বেরোবে। অর্থাৎ তাকে আগে অমানুষ হতে হয়েছে, তবে সে অমানুষের মতো কাজ করেছে। যারাই বা একজন তো করেনি, এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই পেছনে অনেকজন রয়েছে। তো যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা পাশবিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে আগে মানসিকভাবে পশু হতে হয়েছে, তবে না সে পশুর মতো কাণ্ড ঘটাতে পারবে। আপনি পারবেন এরকম কাণ্ড ঘটাতে? পারবেন কি? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার মনের মধ্যে সেরকম পাশবিক চিন্তাভাবনা আসেনি বা আসছে না, রাইট? বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। তাহলে তার মেন্টালিটির মধ্যে যারা এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে বা যারা এরকম ধরনের অন্যায় করছে, তার মেন্টালিটির মধ্যে আগে তাকে একটা পাশবিক মেন্টালিটি ডেভেলপ করতে হচ্ছে। হলো? অর্থাৎ কি হলো? তাকে ওই ঘটনাটা ঘটানোর আগে তাকে মানুষ থেকে অমানুষে নিজেকে আগে পরিণত করতে হলো। কেন বললাম যে এই জিনিসটা প্রচণ্ড বেশি দুর্ভাগ্যজনক? কেন? তার কারণ হচ্ছে ওই ব্যক্তিকে যে অমানুষ হতে হলো, মানুষ থেকে অমানুষ হতে হলো, এবং সেই ব্যক্তি বুঝতেও পারল না যে তাকে অমানুষে রূপান্তরিত হতে হলো।
এর থেকে বেশি ভয়ানক শাস্তি আর কি হতে পারে? সে তো শাস্তি পেয়ে যাচ্ছে। একটা পশুকে, ধরুন একটা কুকুরের এক্সাম্পল দিচ্ছি, একটা কুকুরকে আপনি দুধছাই করবেন, সে সঙ্গে সঙ্গে দৌড়ে পালাবে। তাকে আপনি মারতে যাবেন, ডান্ডা তুলে দুধছাই করবেন, সে দৌড়ে পালাবে। আবার কিছুক্ষণ পর একটা রুটি বা মাংসের টুকরো তাকে দেখাবেন, সে দৌড়ে লেজ নাড়তে নাড়তে আপনার দিকে চলে আসবে। আবার তাকে দুধছাই করবেন, লাঠি দেখাবেন, সে আবার দৌড়ে পালাবে। আবার তাকে আপনি রুটির টুকরো বা মাংসের টুকরো একটা দেখাবেন, সে আবার দৌড়ে চলে আসবে। এই কুকুরটা এই কাণ্ডটা কেন করছে বারবার? সে কি বুঝতে পারছে না যে আপনি তাকে ইনসাল্ট করছেন, আবার তাকে নিয়ে একবার ছেলে খেলামো করছেন, আবার তাকে ইনসাল্ট করছেন, আবার তাকে কিছু দিয়ে লোভ দেখাচ্ছেন, ছেলে খেলামো করছেন, আপনি নিয়ে যে তাকে খেলছেন আপনার মতো? ওই কুকুরটা কিন্তু সে বুঝতে পারলো না। কেন? কুকুরটার মধ্যে চেতনা নেই। এবার এই মানুষটা দেখুন, যে মানুষটা অন্যায়মূলক কাজ করার জন্য মনুষ্যত্ব থেকে অমনুষ্যত্বতে পরিণত হলো, তার চিন্তাভাবনা মানসিকতাকে মনুষ্যত্ব থেকে বা মানুষের মতো চিন্তাভাবনা থেকে পাশবিক চিন্তাভাবনাতে রূপান্তরিত করলো, এবং সে বুঝতেও পারলো না। আর ওইদিকে কুকুরটাও বুঝতে পারলো না যে আপনি তার সঙ্গে ছেলে খেলামো করছেন। একবার তাকে লোভ দেখাচ্ছেন, আবার দুধছাই করছেন, আবার লোভ দেখাচ্ছেন, আবার দুধছাই করছেন। এবার আপনি আমাকে বলুন, এই মানুষটা আর এই কুকুরটার মধ্যে পার্থক্য কোথায়? আর যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে এর থেকে বড় সাজা ওই মানুষটার জন্য আর কি হতে পারে? একদম, এবার বুঝতে পারলাম। বোঝাতে পারছি জিনিসটা? সুতরাং আমরা যেরকম ভাবে ভাবছি সেরকম ভাবেই যে কর্মফল হতে হবে তার কোনো মানে নেই। আমরা যেরকম ভাবে ভাবছি, আমরা ভাবি কর্মফল মানে কি, তাকে কোনো পানিশমেন্ট দিতে হবে। পানিশমেন্ট বলতে কিরকম পানিশমেন্ট? যেন সেই পানিশমেন্টগুলো সে তার ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারে। না, ইম্পর্টেন্ট নয়। পানিশমেন্ট সে তার ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি নাও করতে পারে, কারণ ইন্দ্রিয় হচ্ছে এই বিশ্বের, এই জগতের একটা ছোট্ট অংশ মাত্র। এই ইন্দ্রিয়ে 5টি ভাগ রয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা আর একটা মন, এটাকেও যদি ধরে নিই, মানে এই 5টা ইন্দ্রিয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মন। তো এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে বা এই ইন্দ্রিয়গুলো দিয়েই যে আমাকে পানিশমেন্ট সবসময় ফিল করতে হবে তার কোনো মানে নেই। এর পানিশমেন্টের থেকে আরো ভয়ঙ্কর হতে পারে, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। অর্থাৎ ওই মানুষটা আর ওই কুকুরটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার আসছে আপনার পরের প্রশ্ন, যে আপনি বললেন যে তাহলে এরকম কেন হয় যে কোনো বাচ্চা জন্মালো, সে একদম ছোট থেকেই, মানে জন্ম থেকেই বিকলাঙ্গ, বা জন্ম থেকে এমন রোগ নিয়ে জন্মালো যে বেশি দিন সে সাফার করতে পারলো না, প্রচন্ড পেইনফুল তার মৃত্যু হয়ে গেল। আপনার পয়েন্ট অফ ভিউয়ে কি মনে হচ্ছে যে ওই বাচ্চাটাকে পানিশ করা হলো? আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, ওই বাচ্চাটাকে পানিশ করা হলো না, ওই বাচ্চাটাকে রিওয়ার্ড দেওয়া হলো। সে তার কর্তব্য থেকে মুক্তি পেয়ে গেল। কেন এবার বাচ্চাটা ওরকম ভাবে জন্মালো? তার জন্য দায়ী কারা? আমরা। ওই বাচ্চাটা অপুষ্টভাবে জন্মেছে, তার জন্য দায়ী হচ্ছি আমরা। আমরা এই পরিবেশের বিনাশ করেছি, রাইট? আমরা সংরক্ষণ করিনি জনজাতিকে, আমরা রেসপেক্ট করিনি অন্যান্য প্রাণী জাতিকে, তাদেরকে মেরেছি, ধরেছি, কেটেছি, খেয়েছি। আমরা এই এনভায়রনমেন্টের রক্ষণ করিনি, আমরা এনভায়রনমেন্ট কন্টিনিউয়াসলি পলিউশন করে গেছি। তো এই সমস্ত কাণ্ড কারখানা করার ফলে প্রত্যেক দিন নিত্য নতুন রোগের সৃষ্টি হচ্ছে। তার মধ্যে কিছুদিন আগে ছিল একটা বিখ্যাত রোগ, যেটা মহামারীর রূপে পরিণত হয়েছিল, করোনা। কে দায়ী তার জন্য? আমরাই দায়ী, মানুষই দায়ী। তো ওই যে বাচ্চাটা জন্মালো, তার সেন্স ডেভেলপ হওয়ার আগে সে মরে গেল, সে তো কিছু বুঝতেই পারলো না, কিন্তু তাকে রিওয়ার্ড দেওয়া হলো। এবার একটু আটকাচ্ছি, যে শুধু বিকলাঙ্গ শিশু না, ধরুন সুস্থ শিশু বা মানে যাদের হয়তো চেতনা দিয়ে তারা এখনো কাজকর্ম শুরু করেনি জীবনে, তো সেটা মানে তার যখন কোনো মৃত্যু হচ্ছে, ধরুন ধরুন কোনো একটি ছোট শিশুকে তাকে কোনো কারণে খুন করে দেওয়া হলো, তো সেই শিশুটা তো নিষ্পাপ। মানে এরকম তো আমরা অনেক খবরের কাগজে দেখি, বিভিন্ন কারণে হোক, সে ছেলে শিশু হোক আর মেয়ে শিশু হোক, মারা গেল। তো আমরা তাকে বলি যে বাচ্চাটার কি দোষ ছিল, এরকমই তো বলি যে বাচ্চাটার কি পাপ করেছিল, বাচ্চাটা তো ফুল ঝরার আগেই, মানে ফোটার আগেই ঝরে গেল। তাহলে সেই বাচ্চাটা কি তার কোনো কর্মফলের জন্য এটা পাচ্ছে না? মানে এই ব্যাখ্যাটা আমি ঠিক বুঝতে পারছি না। বাচ্চাটার কর্মফল নেই এখানে, বাচ্চাটা পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বাচ্চার কোনো অসুবিধা নেই। যে চলে গেল এই দুনিয়া থেকে, আমাদের মনে হয় যে তার সঙ্গে অন্যায় হলো, তার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবুন, সে কিন্তু বেঁচে গেল। আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছি, সেই জন্য আমাদের মনে হচ্ছে যে ওই ব্যক্তি বা ওই বাচ্চা
বা ওই শিশুটার সঙ্গে অন্যায় করা হলো না, তার সাথে কোনো অন্যায় হলো না, সে তো বরং তার কর্তব্য থেকে বেঁচে গেল। ক্ষতি হলো কাদের? আমাদের। ওই বাচ্চাটার সঙ্গে যারা মেন্টালি ভাবে অ্যাটাচ ছিল এবার তারা দুঃখ ভোগ করবে, ওই বাচ্চাটা কিন্তু দুঃখ ভোগ করবে না। ওই জন্যই বলছি, ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা ভাবি সেটাই সব কিছু নয়, সেটা তো একটা সামান্যতম অংশ মাত্র, তার বাইরে অনেক কিছু বড় খেলা রয়েছে, সেটা বুঝতে হবে আমাদের। আমার কিন্তু সত্যি গায়ে কাঁটা দিচ্ছে আপনার কথাগুলো শুনে। আমি সেটাই বলছি, আমরা যেগুলো ইন্দ্রিয় দিয়ে ভাবি, আমাদের সেন্স দিয়ে যেগুলো আমরা ভাবি, সেইগুলোই সমস্ত কিছু নয়, সেইগুলো সামান্য একটা ছোট্ট অংশ মাত্র। আসল খেলা হচ্ছে তারও উপরে। সুতরাং যদি আমরা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখা উচিত যে চলে গেল সে বেঁচে গেল, তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই, সে একদম পুরোপুরি তার কর্তব্য থেকে মুক্ত হয়ে গেল। এবার যারা যন্ত্রণা থেকে সে মুক্তি পেল, এক্স্যাক্টলি, এবার যারা মনুষ্য যন্ত্রণা থেকে সে মুক্ত পেল, ট্রু, তাহলে তাকে রিওয়ার্ড দেওয়া হলো না তাকে পানিশ করা হলো? কোনটা? না, সে মুক্তি পেয়ে মানে সে পুরস্কৃত হলো। এবার তাহলে কষ্ট কারা পাচ্ছে? যারা রয়ে গেল। তাহলে কে পানিশ হলো অ্যাকচুয়ালি? ওই বাচ্চাটা নাকি ওই বাচ্চাটার সঙ্গে জড়িত যে মানুষগুলো তারা? জড়িত ছিল তারা। দেখার দৃষ্টিভঙ্গি আলাদা করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো জিনিসগুলো। বোঝাতে পারছি? সুতরাং কর্মফল এরকম ভাবে হয়, এইরকম নয় যে পরীক্ষার মতো নয় যে আমি যেরকম লিখবো আমি সেরকম নাম্বার পাবো। আমার পাশের ছেলেটা কম লিখেছে তাহলে সে কম নাম্বার পাবে, আমার সামনের ছেলেটা বেশি লিখেছে তাই সে বেশি নাম্বার পাবে না, এরকম টাইপের নয়। কারণ এরকম করে আমরা কেন ভাবতে পারি না তার কারণটা বুঝুন এবার। এই জগৎকে বলা হয় 3D জগৎ বা 3D ওয়ার্ল্ড। 3D মানে 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন মানে কি? সামনে পিছনে, ডায়ে বাঁয়ে, উপর নিচে, এটাকেই বলে 3D। এটা হচ্ছে এই 3D জিনিসটা আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি। আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে, সেন্স রয়েছে, এই সেন্স দিয়ে আমরা এই 3 ডাইমেনশনই উপলব্ধি করতে পারি বা ফিল করতে পারি। এর থেকে বেশি উপলব্ধি করা বা ফিল করা আমাদের পক্ষে পসিবল নয়। কিন্তু আসলে এই জগৎ যে সিস্টেমে চলছে সেটা 3D সিস্টেমে চলে না, সেটা আনলিমিটেড ডাইমেনশন, যেগুলো আমরা কল্পনাও করতে পারবো না, আমাদের কল্পনা শক্তি অবধি যাবেই না। তাহলে আমাদের এরকম কেন মনে হয় যে আমি যতটা কল্পনা করতে পারছি ওইখানে শেষ, তারপরে কিছু নেই? ওই জন্যই বলছি যে আমরা সেন্স দিয়ে যেগুলো বুঝতে পারছি বা ফিল করতে পারছি ওখানেই শেষ নয়, তারপরেও আরো প্রচুর রয়েছে। ওটা তো সামান্যতম। পার্থিব জগৎ হচ্ছে 3D ডাইমেনশন, অপার্থিব জগৎ হচ্ছে আনলিমিটেড ডাইমেনশন, চেতনা দিয়ে আমাদের বুঝতে হবে, আনলিমিটেড ডাইমেনশন, রাইট? আনলিমিটেড। তো এরকম ভাবে কর্মফল হয়। কর্মফল আমরা যেরকম ভাবে ভাবি সেরকম না। আমরা ভাবি কর্মফল মানে তাকে পানিশ করে দেওয়া বা তাকে রিওয়ার্ড দিয়ে দেওয়া। পানিশ করা মানে তাকে কিছু একটা মারা হবে বা বকা হবে বা তাকে কোনো একটা শাস্তি দেওয়া হবে। আর আরেক রকম ধরনের কর্মফল কি না, তাকে রিওয়ার্ড দিয়ে দাও, তাকে কোনো ট্রফি দেওয়া হবে, কোনো মেডেল দেওয়া হবে, তার কোনো মানে নেই। এরকমও হতে পারে যে যে জন্মেছে মানুষ হিসাবে, দেখতেও মানুষের মতো কিন্তু ভেতর থেকে কুকুর, আর সে বুঝতেও পারছে না সে ভিতর থেকে কুকুর। তাহলে ভাবুন তার থেকে বড় পানিশমেন্ট ওই ব্যক্তির জন্য আর কি হতে পারে? সে বুঝতেও পারলো না যে সে ভিতর থেকে কুকুর বা তার থেকেও নিচে। এর থেকে বড় পানিশমেন্ট আছে? তাহলে কে বললো পানিশমেন্ট পাচ্ছে না? সবাই পানিশমেন্ট পাচ্ছে, সবাই পানিশমেন্ট পাচ্ছে। তো এইরকম ভাবে কর্মফল কাজ করে। আর একটা কর্মফলের যে আমাদের কনসেপ্ট রয়েছে যে পরজন্মে গিয়ে ভুগতে হবে, এটাও শুনে থাকবেন যে এই জীবনে কর্মের ফল পরজন্মে গিয়ে পেতে হবে, বা এই জন্মে এত কষ্ট পাচ্ছি, কোন পাপের শাস্তি পাচ্ছি। এক্স্যাক্টলি, এই কোন পাপের শাস্তি পাচ্ছি এবার বুঝতে পারছেন? আমরা যেগুলো সেন্স দিয়ে কল্পনা করতে পারছি না তার বাইরেও অনেক কিছু আমরা কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছি, সেইগুলো শাস্তি পাচ্ছি। তাহলে এটা কি গত জন্মের ফল না এই জন্মের ফল? এই জন্মেরই ফল, যেটা আমরা অনুভব করতে পারছি না। রাইট। কেন অনুভব করতে পারছি না? কারণ আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছি না, বা ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারছি। ইন্দ্রিয়ের উপরেও রয়েছে আমাদের চেতনা, কনসিয়াসনেস। সেই কনসিয়াসনেস আমরা কখনো জাগরণ করার জন্য ভাবিনি, ওই জন্য আমরা ফিল করতে পারছি না। আর ওই জন্য বলা হচ্ছে গত জন্মের ফল। কেন? কারণ নিজেকে ওই জায়গা থেকে একটা আনসার দিতে হবে। আমার মন, আমার ভেতরে যে আমার মাইন্ড রয়েছে, সে একটা আনসার খুঁজে বেড়াচ্ছে, তো তাকে কিছু একটা আনসার দিয়ে দাও যাতে সে শান্ত হয়ে যায়। তো এই জন্য এই কনসেপ্টটা ডেভেলপ করা হয়েছে যে গত জন্ম বা পরের জন্ম। এর পিছনে আরও একটা কারণ রয়েছে।
এই এখন যে আলোচনাগুলো করছি আমি বা আপনার সাথে, বা আমরা যে আলোচনাটা করছি, এটা সাধারণ মানুষের চিন্তা ভাবনার মধ্যে চট করে ঢুকতে চাইবে না, বা যারা একটু পড়াশোনা কম শিখেছেন তাদের মধ্যে কিন্তু চট করে ঢুকতে চাইবে না। একজন ব্যক্তি যিনি রিক্সা চালিয়ে খান, তাকে যদি আমি এই কথাগুলো বলি, তিনি বুঝতে পারবেন? কি বলবেন, ধরুন মশাই কি আলতু ফালতু বকছেন, কোথায় যাবেন বলুন, 20 টাকা ভাড়া, এর বেশি তার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু তাকে যদি এই জিনিসটা বোঝানো না যায়, তাহলে সে তো অন্যায় করবে। বলে ধরুন আমি তো অন্যায় করবো, বুঝতেই পারলাম না, তাহলে আমার কি যায় আসে? সেটাই তো, এটাই তো বলবো, আমি ভেতর থেকে কুকুর না শুয়োর না ছাগল, সারা পৃথিবীর লোক করে যাচ্ছে, কোন পাগল এসব কি বলছে? রাইট? তো সে ভেতর থেকে কি বলবে রিক্সাওয়ালা, দূর আমি ভেতর থেকে কুকুর না গরু না শুয়োর না ছাগল, আমার আমি তো জানতেই পারলাম না, তাতে আমার কি যায় আসে? তো আমি আমি দিনে শেষে কত টাকা রোজগার করলাম সেটা আমার কাছে, সেটাই আমার ধর্ম, রাইট, সেটাই আমার জ্ঞান, সেটাই আমার কর্ম। তো আমি অন্যায় করে যাবো একের পর এক। আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে। তাহলে সে যদি অন্যায় করে যায়, তাহলে সেটা তো ভালো জিনিস হচ্ছে না। সুতরাং তাকে তার ভাষায় বোঝানোর জন্য এটা বলা হয়েছে যে তুমি এই জন্মে যদি খারাপ কাজ করো, তাহলে পরের জন্মে গিয়ে তোমাকে ভুগতে হবে। এবার সে ভয় পাচ্ছে। স্কুলে বাচ্চাদেরকে দুরকম ধরনের বাচ্চা থাকে। এক ধরনের বাচ্চাদেরকে বলা হয় এটা করো না, করতে নেই, এতে তোমার ক্ষতি হবে, সে বুঝে যাবে, সে করবে না। আর এক ধরনের বাচ্চাদেরকে মারধর করে বোঝাতে হয়। তো এরা হচ্ছে সেই ধরনের বাচ্চা যারা মুখের কথাই বোঝে না, যাদেরকে মারধর করে বোঝাতে হয়। ওই জন্য তাদেরকে বলা হয়েছে যে এই জন্মের কর্মের ফল তোমাকে পরজন্মে গিয়ে ভুগতে হবে। তখন কি করবে? তো তার ভয়ে সে তখন মানে যাতে তারা এই জন্মে ঠিকঠাক কাজ করে, পরজন্মের একটা ভয় দেখানো হয় তাদেরকে। রাইট, বেসিক্যালি তো পরজন্ম বলে কিছু নেই, যেটা আপনার আমি ভিডিও থেকে দেখে বুঝেছি। একদমই তাই। পরজন্ম বলে কিছু নেই। না, কেন কেন হতে না না, নেই। আছে, আছে, মানুষের আছে, আমার আপনার নেই। হ্যাঁ, না মানে ব্যক্তিগতভাবে নেই, যে না। মানে আমি যে পরের জন্মে একটা কুকুরের জন্মাবো কি ছাগলের জন্মাবো কি জন্মাবো, সেরকম ভাবে কিছু নেই। কিন্তু হ্যাঁ, মনুষ্য তো যতদিন মানে জগৎ আছেন বা যতদিন কৃষ্ণ তত্ত্ব আছে, ততদিন মনুষ্য জন্ম ঘুরে 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 আসবে। একদম। তো এই যে যে ব্যক্তি রিক্সা চালিয়ে খাচ্ছেন, তাকে কি করে বোঝাবো তাহলে? তাকে তো এরকমই বলতে হবে যে না, পরজন্ম আছে, এবং তুমি যদি এই জন্মে এরকম কাজ করো, পরজন্মে তাহলে তোমাকে কুকুর হয়ে জন্মাতে হবে। এবার সে কুকুর হতে চাইবে না। সুতরাং সে একটু হলেও তখন নিজেকে রেস্ট্রিক্ট করবে এই খারাপ কাজগুলো করার থেকে। তো তাকে তার ভাষায় বোঝাতে হবে। বুঝতে পারছি তো? স্কুলে যেমন বাচ্চা দুরকম টাইপের থাকে, আমরাও ঠিক সেরকম টাইপের, দুরকম টাইপের। কিছু ধরনের মানুষ আছে যাদেরকে এরকম ধরনের বোঝালে তারা বুঝে যাবে, এবং তারা এই জিনিসগুলো করবে না। তার ভিতরে বিবেক কেঁদে উঠবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমি কুকুরের মতো কাণ্ড কারখানা করছিলাম তাহলে আজকাল বা এতদিন, না আমাকে চেঞ্জ করতে হবে। এরকম ধরনের চিন্তা ভাবনা কিছু মানুষের মধ্যে ডেভেলপ করবে। এই কনসালটেশনটা বা এই যে আমরা আলোচনা করছি, এটা যদি ইউটিউবে আমি আপলোড করি, যারাই বা দেখবেন, তাদের মধ্যে থেকে দুরকম ধরনের চিন্তা ভাবনা বেরোবে। এক ধরনের মানুষ তারা হবে যারা ভাববে না আমি তো তাহলে ভুল করছিলাম, আমাকে তাহলে চেঞ্জ করতে হবে, সে সঙ্গে সঙ্গে নিজেকে রেকটিফাই করবে। আর এক ধরনের মানুষ, এই যেরকম বললাম, দূর আমার ঘোড়ার ডিম, আমি ভেতর থেকে কুকুর না গরু না গাধা না ছাগল, আমার কি যায় আছে, আমি তো বুঝতে পারলাম না, সুতরাং আমি যা করছিলাম করে যাবো। তাহলে তার জন্য ওই কথা, পরজন্ম তাহলে তোমাকে কুকুর বা শুয়োর বা ছাগল হয়েই জন্মাতে হবে। বোঝাতে পারছি? মানে ধর্ম বলুন, ধর্ম না, যাই হোক শাস্ত্র বা যেটা গীতা থেকে যেটা এসেছে, যাতে মনুষ্য তার ধর্ম অনুযায়ী নীতির পথে চলে, সঠিক কাজ করে, সেই জন্য একটা পরজন্ম বা নরক বা এই সমস্ত গুলো তাকে একটা ভীতি প্রদর্শন করানো হয়, যাতে সে অন্যায় থেকে করা থেকে বিরত থাকে। একদমই তাই। আপনি সেটাই তো। দেখুন আমাদের দেশ ভারতবর্ষ কিরকম ধরনের দেশ, কৃষি প্রধান দেশ। এবং এটা আজকে থেকে নয়, এটা একদম প্রথম থেকে, ভারতবর্ষ যখন থেকে সৃষ্টি হয়েছে, মানে সেই আদিম ইতিহাস থেকে, তখন থেকেই আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ। এবার যারা কৃষিকাজ করেন, রাইট, তারা ইন্টেলেকচুয়ালভাবে এতটা পড়াশোনা করেন না, বা তাদের ইন্টেলেকচুয়াল লেভেলে এতটা যাওয়ার প্রয়োজন পড়ে না কোনোদিনই, যারা কৃষিকাজ করেন, রাইট। কৃষক বন্ধু যারা আমাদের রয়েছেন, তাদের কি এতটা ইন্টেলেকচুয়াল হওয়ার প্রয়োজন রয়েছে? নেই। তারা চাষাবাদ করেন, তারা জমির ফলন বোঝেন, রাইট, কতটা জমিতে কতটা ধান হবে বা কতটা ফসল হবে, তারা ফসল উৎপাদন করেন, এবং তাদের সেই কর্মের জন্য আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি। তাদের জন্য, তাদের এই কর্মের জন্য আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি কতটা ইন্টেলেকচুয়াল, এই কথাগুলো বোঝার জন্য কি সত্যিই উনি যোগ্য, বা ওই জায়গাতে উনি নিজেকে নিয়ে যেতে পারবেন? কিন্তু তাকেও তো বোঝাতে হবে জিনিসগুলো, কারণ তিনিও তো এই সমাজেরই একটা অংশ।
তো যেহেতু ভারতবর্ষ প্রথম থেকে কৃষি প্রধান দেশ ছিল বা এখনো রয়েছে, সুতরাং তাদেরকে তাদের মতো করে বোঝানোর জন্য এই পুরাণ জিনিসগুলো ইনভেন্ট করা হয়েছে। আসল হচ্ছে উপনিষদ এবং গীতা, কিন্তু উপনিষদ এবং গীতার ভাষা সবার পক্ষে বোঝা সম্ভব নয়। যাদের পক্ষে বোঝা সম্ভব নয় তাদের জন্য গল্পের আকারে পুরাণ সৃষ্টি করা হয়েছে। এবার এই পুরাণে দেখুন এই জিনিসগুলো লেখা রয়েছে, পরজন্ম, গত জন্ম, কর্মফল, এই জিনিসগুলো কোথায় পাবেন? আপনি পুরাণে পাবেন। তো তাদের জন্য তখনকার ঋষিমুনিরা এটা ফিল করতে পারলেন যে ঠিক আছে, তাহলে এদের জন্য গল্পের আকারে বোঝাতে হবে। যেমন আমরা বাচ্চাদেরকে গল্প বলে ভুলিয়ে রাখি, গল্পের মাধ্যমে তাদেরকে কিছু একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তাহলে বলো তো শিশুরা, স্কুলে যেমন টিচাররা গল্প বলেন, তাহলে বলো তো শিশুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম, মানে গল্পের পিছনে একটা নীতি কথা থাকে, সেটা তাদেরকে শেখানোর চেষ্টা করে। তো পুরাণ হচ্ছে সেই রকম, তার পিছনে একটা নীতি রয়েছে, এইটাই হচ্ছে সেই নীতি, তাকে তার মতো করে তার ভাষায় বুঝিয়ে দেওয়া। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি এবার। ক্লিয়ার নাকি আর কোনো সমস্যা রয়েছে? না, এই যে অনেককেই দেখি যে মানে অনেক ভালো মানুষ কিছু একটা করতে যাচ্ছে, হয়তো পারছে না। বা আমারই যেমন এক নিজের ভাই, সে মানে ভাই দুঃসম্পর্কেরই, সে বাবা মা তার অক্ষর জ্ঞান নেই, সেই ছেলেটি ছোট থেকে নিজের চেষ্টায় পড়াশোনা করতে করতে যে যখন ডাক্তারি পড়ার সুযোগ পেলো, সে জানা গেল সে HIV আক্রান্ত। যখন বাইরে সে পড়তে যাবে, সে কোনো জায়গায় ভিসা পেলো না। যে জায়গায় এখনকার ভিসা পেয়েছে সেখানে এখন তুমুল মানে অশান্তি বাংলাদেশ। তো তার বাবা মা খালি বিলাপ করছে যে আমরা তো পড়াশোনা করতে পারিনি, আমাদের শিক্ষার অক্ষর জ্ঞান নেই, আমাদের ছেলেটা এত কষ্ট করে পড়াশোনা করে এই করছে, জমি ঘটি বাটি বিক্রি করে তাকে পড়াবার চেষ্টা করছি, আমাদের সাথে কেন এরকম হচ্ছে, কোন কর্মের ফল পাচ্ছি, আমার ছেলেটা কেন পাচ্ছে? তো তখনই আমার মনে প্রশ্নগুলো আমি কদিন ধরেই ভাবছিলাম আপনাকে করবো, ঠিক সুযোগ সুবিধা হয়ে উঠছিল না। তো এবার আমি বুঝতে পারলাম যে মানে আশা করি তাদেরকেও বোঝাতে পারবো যাতে তারা একটু মানসিক শান্তি পায়। পয়েন্ট কি বুঝতে পারলেন এখান থেকে আপনি? যে কর্মফল বলতে যে আমরা 5 ইন্দ্রিয় দিয়ে যেটা দেখে অনুভব করছি সেটাই শুধু নয়, কোনো একটা পুরস্কার বা কোনো একটা তিরস্কার বা দুঃখটাই তার আউটকাম নয়, সেটার ওপরে অনেক কিছু আছে। এক্স্যাক্টলি, অর্থাৎ যেটা আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছি না। বা আমি একটা ভালো কাজ করেছি মানে যে আমি 5 বছর বাদে ভগবান আমাকে একটা বাড়ি বা গাড়ি বা আমাকে একটা কিছু দিয়ে দিল অ্যাজ আ রিওয়ার্ড হিসেবে, সেটা যেমন ভুল। বা আমি একটা এক্ষুনি কিছু খারাপ কাজ করলাম বলে কাল পরশু বা 4-5 বছরের মধ্যে ভগবান আমাকে এমন একটা কিছু শাস্তি জিনিস দিল, সেটাও ভুল। এই রকম পুরস্কার বা তিরস্কারের মাধ্যমে কর্মফল হয় না। আমি ঠিক বুঝলাম? একদম ঠিক বুঝলেন। দেখুন আমি আর একটু ভেঙে বলে দিচ্ছি আপনাকে। আমাদের মধ্যে এরকম ধরনের একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা কোন বাড়িতে জন্মাচ্ছি বা কোন পরিবেশে জন্ম নিচ্ছি বা কোন ফ্যামিলিতে জন্মাচ্ছি, সেই ফ্যামিলি কতটা ধনী বা কতটা গরিব। কেন? কারণ এটা গত জন্মের ফল। আমি যদি কোনো ধনী পরিবারে জন্মাচ্ছি তাহলে গত জন্মে আমি কোনো ভালো কাজ করেছিলাম, আমি যদি কোনো গরিব পরিবারে জন্মাচ্ছি তার মানে আমি গত জন্মে কোনো খারাপ কাজ করেছিলাম। আগেন আবার কিন্তু আমরা ইন্দ্রিয় দিয়ে জিনিসটাকে জাস্টিফাই করে দিলাম। এটা কখনোই এরকম টাইপের নয় যে ধনী পরিবারে জন্মাবো মানেই আমি গত জন্মে ভালো কাজ করেছিলাম। প্রথমত গত জন্ম বলে কিছু হয় না, বাট তর্কের খাতিরে মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য ছিল গত জন্ম বলে কিছু একটা রয়েছে। তো তার মানে এটা নয় যে আমি ভালো পরিবারে জন্মেছি তার মানে আমি গত জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, বা আমি গরিব পরিবারে জন্মেছি তার মানে এই নয় যে আমি গত জন্মে কোনো খারাপ কাজ করেছিলাম। কারণ কোথায় জন্মাচ্ছি আমি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেখানেই বা আমি জন্মাচ্ছি তারপরে আমার কর্ম কেমন হচ্ছে। তার কারণ এরকম অনেকবার দেখা গেছে যে ধনী পরিবারে জন্মেছে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বাচ্চা বা কোনো একটা শিশু, এবং পরবর্তীকালে গিয়ে দেখা গেছে সে জেলে বন্দি তার এই জন্মের কৃতকর্মের জন্য। আবার এমনও প্রচুর এক্সাম্পল রয়েছে যে এমন বাড়িতে জন্মেছে যে দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, কিন্তু পরবর্তীকালে গিয়ে সে এমন জায়গায় জন্মে গেছে বা এমন জায়গায় পৌঁছে গেছে, হয়তো তিনি তার আয়ু শেষ করে ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, এবং আজ পর্যন্ত তাকে মানুষ রেসপেক্ট করে। ডক্টর APJ আব্দুল কালাম কত গরিব পরিবারে জন্মেছিলেন, দুবেলা দুমুঠো খেতে পেতেন না, কিন্তু আজও পর্যন্ত আমরা ডক্টর APJ আব্দুল কালামকে মন থেকে রেসপেক্ট করি। কেন? ওনার কর্মের জন্য। রাইট? সো ইন্দ্রিয় দিয়ে আমার যেটা মনে হচ্ছে বা আমাদের যেটা ফিল হচ্ছে সেইটাই শেষ নয়, সেটা একটা পয়েন্ট মাত্র। ওর পরে আরও প্রচুর জিনিস রয়েছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কনসিয়াসকে ডেভেলপ করব, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের আভ্যন্তরীণ জ্ঞান, আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম একটা আভ্যন্তরীণ জ্ঞান একটা বাহ্যিক জ্ঞান, তো যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কনসিয়াসকে ডেভেলপ করব, আমাদের আভ্যন্তরীণ জ্ঞানকে জাগ্রত করব, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো বুঝতেই পারবো না আমরা।
ওই কুয়োর ব্যাঙের মতো কুয়োর মধ্যে আটকে থাকবো, নি মনে হবে এটাই আমাদের জগৎ। এর বাইরে যে একটা বিশাল বড় পৃথিবী রয়েছে, সেখানে আরো বড় খেলা হচ্ছে, সেটা আমরা কোনোদিন ধরতেই পারবো না। এইটা হচ্ছে মূল ব্যাপার, এইটাই হচ্ছে কর্মফল, আর এটাই হচ্ছে গত বুঝতে জন্মের পেরেছি, খুব কনসেপ্ট। সুন্দর করে বুঝিয়ে দিলেন, মানে অনেকগুলো ডাউট ছিল, ক্লিয়ার হয়েছে। আর কর্ম মানে যেটা এর আপনি গীতা, বাস্তব জীবনে গীতাতে যেটা আরো ভালোভাবে স্পষ্টভাবে বুঝিয়েছেন, যে মানে কর্ম কিভাবে আমাদের কি উদ্দেশ্য নিয়ে করা উচিত, মানে যা খুশি একটা কর্ম করে দেওয়া না, কর্মের একটা যেটা সৎ কর্ম, তার একটা উদ্দেশ্য থাকা থাকবে, তার একটা প্রপার ডেডিকেশন, প্যাশন, বা যেটা কর্মটাকে কর্তব্য মনে করে করা, যেটা আমার এক্স্যাক্টলি। করতে হচ্ছে, সেটা আমি রান্না করি বা একটা কিছু করি, রান্না করতে হবে বলে একটা যেমন তেমন আগুনে চড়িয়ে সেদ্ধ করে দিয়ে দিলাম, তার ওখান থেকে আমি কি রেজাল্ট পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, ওটা আমার করা কতটা ইম্পর্টেন্ট, আমার জন্য কতটা জরুরি, সেটা মাথায় রাখতে হবে। আমি কাজটা কেন করছি, রান্নাটা করলে আমি কেন করছি, কাদের জন্য করছি, কি দরকার করার, ইয়েস, সেটা প্রতি ডেডিকেশন হয়ে আমাকে সেই কাজটা করতে। তার পারপাসটা কি? হ্যাঁ, যে নাকি আমাকে রান্না করতে বলেছে, আমি এটা ডাল চালে চড়িয়ে সেদ্ধ করে দিয়ে দিই। অফিস থেকে গিয়ে মাঝে মাঝে টায়ার্ড হয়ে সেরকম রান্না করি, কিন্তু যাই হোক, সেটা সেটা পরিস্থিতির জন্য মাঝে মাঝে করতে হয়। আমার মনে হয় না সেটা এমন কিছু বড় পাপ হয়ে গেল যার জন্য আপনাকে ভুগতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো। না, না, ওপরওয়ালা অতটাও ক্রুয়েল নয় যে আপনাকে এইটুকুর জন্য পানিশমেন্ট দেবে। না, সেটা জানি কি উদ্দেশ্য, মোদ্দা কথা যে যেটা আপনার হাতে আমি বুঝেছি, যে কর্মটা করছি আমার মনে, তখন আমি কি চিন্তা ভাবনা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে কাজটা করছি, কি এক্স্যাক্টলি, ভেবে কাজটা করছি। এক্স্যাক্টলি। আপনি তো রয়েছেন বাস্তব জীবনে গীতাতে। হ্যাঁ, হ্যাঁ, আপনি বাস্তব জীবনে গীতাতে তো আছে। কেমন লাগছে ভিডিওগুলো? ভীষণ ভালো। আমি তো আপনার যেটা ফ্রি ভিডিও, সেটাতে তো আমি মানে কমেন্ট করেইছি, যে যাদের একটুখানি হলেও প্রশ্ন আছে, তারা আশা করি মানে বুঝতে পারবেন যে এটা মানে কতটা উপযোগী, আর কতটা উপযোগী থেকে কথা যে কতটা বাস্তব জীবনে এটা সত্যি রেলেভেন্ট। মানে আপনি যে উদাহরণগুলো দেন, সেটা দিয়ে যেটা বুঝতে পারি, মানে শুধু শ্লোকের মানে নয়, সেটা বাস্তব জীবনে যেটা আমরা মানে এই যে কর্মক্ষেত্রে যে উদাহরণগুলো দেন, বা রোজকার জীবনে যে আমরা যে কাজগুলো করি, উদাহরণ দিয়ে যেটা বোঝান, সেই উদাহরণটা আরো বেশি মানে হেল্প করে আমাদেরকে বুঝতে গীতার বাণীগুলো। নালে শ্লোকের ব্যাখ্যা তো যে কেউ করতে পারে। শ্লোকগুলো মনে থাকবে না আপনার, ইনফ্যাক্ট আমারও শ্লোক মনে না, থাকে না। শ্লোক মনেও নেই, কিন্তু আপনি যে যে জিনিসগুলো বোঝাতে চেয়েছেন, আমি হয়তো প্রত্যেকটা শ্লোকের আমি মানে শ্লোকটা মনে করার চেষ্টাও করিনি, সেজন্য আমি বলতে পারবো প্রয়োজনও না, নেই। কিন্তু না, কিন্তু যে আপনি যে মেসেজগুলো বা যে গীতার যে অধ্যায় যে যেগুলো অ্যাপ্লাই করা দরকার, সেইগুলো মনে আছে, সেটা প্রথম থেকে মনে আছে। তো ওই জন্য মুখস্থ করার প্রয়োজন নেই, জিনিসটাকে মুখস্থ বুঝতে। না, সেটা মনে আছে। এখন একটা কোনো কাজ করতে গেলে ভাবি যে মানে আগে যেরকম আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়তাম, মানে সেটা আমার ব্যক্তিগত জীবনের কারণেও, লোকের কিছু উস্কানিমূলক কথাবার্তাতে আমি যদি আমি কম কথা বলি, কিন্তু তাহলে ধৈর্যের বাঁধ ভেঙে যেত খুব সহজে। এখন আমি কি করি, মানে এই যে এই এই যতটা মানে যতটা একটা লেভেল অব্দি না গেলে সেই অব্দি, মানে সেই জন্য আমাকে এখন সবাই বলে যে আচ্ছা মানে চাকরি করার তো আমি বহু বছরই চাকরি করছি, বিয়ের পর থেকেই করছি, সেটার কথা নয়, মানে সেই জন্য এখনো কাউকে কিছু ডোন্ট কেয়ার ভাব, যেহেতু ভালো রোজগার করছে, ভালোই করছে, মানে করছে তার মানসিকতা, সে তার মানসিকতা দিয়ে বুঝবে। আমি দুটো জিনিস আপনার ভিডিও থেকে বুঝেছি এবং জিনিসটা অ্যাপ্লাই করেছি, যে মানুষ, অপরদিকের মানুষটা, সে তার যেটা বুঝলে সুবিধে হয় সে সেটাই বুঝবে। এক্স্যাক্টলি, তার পক্ষে যেটা বোঝা সুবিধাজনক সে সেটাই বুঝবে। সে যেটা বুঝলে তার সুবিধে হবে সে সেটাই বুঝবে। ট্রু, একদম ট্রু। সেটা বুঝে আমি এখন অনেক শান্ত হয়ে গেছি। আর আপনার ভিডিও দেখে তো আমি নিরামিষাশী হয়েইছি, আরো আশা করি নিজেকে ধীরে ধীরে উন্নত করতে পারবো। হ্যাঁ, সেটা মানে আমার মানে ওখানে মানে এটা মানে আন্দোলন হয়ে গেছে বলতে গেলে, কিন্তু ঠিক আছে। আমি যেটা ছেড়েছি সেটা মন থেকে ছেড়েছি, কারণ অনেককে আমি আমার পরিচিতর মধ্যে দেখেছি যে ছাড়তে, কিন্তু মাছ ভাজছে, বাবা কি ভালো গন্ধ বেরোচ্ছে, মাছটা না খেতে এখনো ইচ্ছে করে, আমার মনে কিন্তু সেটা নেই। ছাড়ার পর লোভ থেকে যায় একটা, সেটা ছেড়ি। রাইট। তাহলে ছাড়ার মানেটা কি হলো, আমি মানে ছাড়তেই না পারলাম, সে ভিতর থেকে ছাড়তে পারেনি, ওই রয়ে গেল, ওই চেতনাতে আমার রয়ে গেল, আরে মাছ ভাজছে কি ভালো গন্ধ বেরোচ্ছে, তো সেটার তো কোনো লাভ নেই। আমি বাড়িতেও বলে দিয়েছি যে আমার সামনে মাছ, মাংস, ডিম রান্না করছো মানে ওটা গরুর মাংস, শুয়োরের মাংস, যেরকম ভাবে আমরা হিন্দুরা চিন্তাও করি না যে রাইট। মানে আপনি সামনের ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছেন যে সে সেরকম যেরকম ভাবে সে বুঝতে চাই, তাকে শুয়োরের মাংস, গরুর মাংস বললে তার জিনিসটা গিয়ে যেরকম ধাক্কা লাগবে বা যেরকম ভাবে সে উপলব্ধি করতে পারবে, আপনি সেরকম ভাবে তাকে বোঝাচ্ছেন। আলটিমেটলি জিনিসটা একই, বুঝে গেছি। সুন্দর সুন্দর। সেটা আপনার ভিডিও দেখে, এমনি ভিডিও প্লাস বাস্তব জীবনে গীতা তো মানে শুরুর দিন থেকে আছি,
মানে শেষ দিন অবধি থাকবো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।